এদিকে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণের বাড়িতে সেনাবাহিনীর অভিযানে নগদ 100 কোটি টাকা ও 90 কেজি স্বর্ণ পেয়েছে সেনাবাহিনী। কঠিন বিপদে পড়ল ইসকন। যে কোনো সময় নিষিদ্ধ হতে পারে ইসকন সংগঠনটি। ইসকন নেতা ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের বাড়িতে রীতিমতো অবৈধ টাকার পাহাড়ে সন্ধান পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। পাঁচটি সিন্ধুকে থরে থরে সাজানো টাকা, এ যেন টাকার গোডাউন। এই সম্পদ কারো ব্যক্তিগত না। ইসকন একটি সাম্প্রদায়িক সংগঠন। ধর্ম প্রচারের নামে নানা অপরাধ আর সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোই মূল উদ্দেশ্য সংগঠনটির। ছোট ছোট শিশুদেরকে বলাৎকার করার অভিযোগ রয়েছে ইসকনের মুখ। ইসকন নেতা কৃষ্ণ প্রভুর বাড়িতে কিন্তু হামলা করেছে বাহিনীরা এবং অনেক হাজার কোটি টাকা পেয়েছে, জব্দ করেছে। সেই সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু নরেন্দ্র মোদীর দিকে আঙ্গুল তুলে চরম ভাবে কথা বলেছে। আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত এবং প্রমাণের মাধ্যমে সবকিছু দেখতে পারবেন। আজকের এই ভিডিওটা খুবই চাঞ্চল্যকর এবং ইন্টারেস্টিং হতে আশা রাখবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, একটু স্কিপ করবেন। আমি আর বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এরকম ভিডিও পেতে পছন্দ করেন দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ইতিমধ্যে যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে এই ভিডিওতে লাইক করে বিস্তারিত ভিডিওটি মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে দেখে আসি। আর সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোই মূল উদ্দেশ্য সংগঠনটির। বিগত দিনে ইসকনের বিভিন্ন কর্মকাণ্ড নজরে রাখলে সংগঠনটিকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবেও আখ্যা দেওয়া যায়। গত 25শে অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করে ইসকন। এই সমাবেশ থেকেই শুরু হয় সাম্প্রদায়িকতার দাঙ্গা বাঁধানোর মূল ষড়যন্ত্র, আর যার নেতৃত্ব দিয়েছেন সংগঠনটির মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস। এই সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির লক্ষ্যে কাজ করছে ইসকন। ধর্মীয় কার্যক্রমের আড়ালে চিন্ময় কৃষ্ণ প্রভুর মতো সমালোচিত ব্যক্তিদের উদ্দেশ্য ছিল ভিন্ন। গত কয়েক মাসে চট্টগ্রামের ঘটনা সহ দেশের বিভিন্ন স্থানে সহিংস ঘটনা দেখলেই তা স্পষ্ট হয়। এই ঘটনাটি চট্টগ্রামের একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে ইসকনের কর্মীরা স্থানীয় মুসলমানদের ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা চালায়। এ সময় তারা মালামাল লুট করার পর ভাঙচুর করে অনেকগুলো দোকানপাট। সেই সঙ্গে কয়েকজন মুসলিম ব্যবসায়ীকে দোকানের ভেতরে অবরুদ্ধ করে রাখে ইসকনের সন্ত্রাসীরা। হিন্দুরা ঘটনাস্থলে বেশ কিছু মিডিয়া কর্মীর উপরও হামলা চালায় বলে খবর পাওয়া গেছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিবর্তিত বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতেই যেন শক্তভাবে মাঠে নেমেছে হিন্দু সংগঠন ইসকনের নেতাকর্মীরা। 25শে অক্টোবর চট্টগ্রামে এক ধর্মীয় সমাবেশে যোগ দিয়ে বিতর্কিত বক্তব্য দেন ইসকনের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী। এটা হিন্দুদের সমাবেশ, এটি বেদের অনুগামীদের সমাবেশ, এটি সমস্ত সংখ্যালঘু জনগোষ্ঠীর সমাবেশ। ওই দিন চট্টগ্রামের লালদিঘির মাঠে বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে হাজারো মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। পরবর্তীতে বাংলা এডিশনের অনুসন্ধানে উঠে আসে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতেই ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। কেননা হিন্দুদের ওই সমাবেশে অন্য ধর্মাবলম্বী হয়েও ছাত্রলীগ যুবলীগের কর্মীরা যুক্ত হওয়ার ফলেই এত মানুষের সমাগম হয়। এর বাইরে ইসকনের অসংখ্য কর্মীও অরাজকতা সৃষ্টিতে তৎপর ছিল ওই সমাবেশে। সমাবেশের দিন জাতীয় পতাকার উপর ইসকনের গেরুয়া রঙের আরেকটি পতাকা টাঙানোর ঘটনায় সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী সহ 19 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়। মামলার পর নতুন পায়তারা করেন ইসকনের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ। নিজেদের দেশপ্রেমিক দাবি করে হিন্দু ধর্মাবলম্বীরা নির্যাতনের শিকার হচ্ছেন বলে এক ভিডিও বার্তায় মিথ্যাচার করেন তিনি। স্বাধীনতার স্বাদ যাতে সবাই লাভ করতে পারে সেজন্য সবাই যত্নবান হবে। পরবর্তীতে ইসকনের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী সহ 19 জনের নামে রাষ্ট্রদ্রোহের ওই মামলার প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় উগ্রভাবে বিক্ষোভ করেন ইসকনের কর্মী সহ হিন্দু ধর্মাবলম্বীরা। এসব কর্মকাণ্ড ছাড়াও অতীতে এমন বহুবার সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে ইসকন। এসব কারণে সংগঠনটির নামে বিভিন্ন সময়ে সন্ত্রাসী কর্মকাণ্ড, ভূমি দখল, মন্দিরে অবৈধ ব্যবসা সহ অনেক ধরনের অভিযোগ তুলছেন খোদ হিন্দু সংগঠনেরই নেতৃবৃন্দ। তারা প্রচার করছে ইসকন মন্দির না, এটা প্রবর্তক শ্রী শ্রীকৃষ্ণ মন্দির। এই মন্দিরেই কিছু উগ্রবাদী সন্ত্রাসী অবস্থান করছে। হাসপাতালে পাঠানো ইহা কি সাধুর কাজ? এছাড়া চট্টগ্রামে ইসকন নেতাকর্মীরা সদলবলে স্কুলে স্কুলে খাবার বিতরণের আড়ালে কোমলমতি শিশু শিক্ষার্থীদের হরে কৃষ্ণ হরে রাম মন্ত্র পড়তে অপকৌশলে লিপ্ত হয়েছে বারবার, যা প্রকাশেও এসেছে বিভিন্ন সময়ে। ইসকনের নেতাকর্মীদের আরেকটি ন্যাক্কারজনক কাজ মন্দির দখল। ঢাকার স্বামীবাগের সনাতন হিন্দু মন্দির দখল নিয়ে নামকরণ করা হয় ইসকন মন্দির। মন্দিরের জমির মালিক সনাতন হিন্দু ব্যক্তিকে মামলা দিয়ে সেখানে ইসকন মন্দির গড়ে তোলেন এই উগ্রবাদীরা। একইভাবে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর এলাকায় শ্রী শ্রী রসিক রায় জিউ মন্দিরে সনাতনদের ওপর অত্যাচার করে আসছে ইসকনিরা। 2009 সালের 18 সেপ্টেম্বর রসিক রায় জিউ মন্দিরে দুর্গাপূজা নিয়ে ইসকনপন্থী ও সনাতন ধর্মাবলম্বীদের সংঘর্ষ হয়। এ সময় হামলা চালিয়ে ফুলবাবু নামের একজন সনাতন ধর্মাবলম্বীকে হত্যা করে ইসকনের সন্ত্রাসীরা। 2014 সালে স্বামীবাগে তারাবির নামাজে বাধা দেয় ইসকন। এ সময় হিন্দু মুসলিম সংঘর্ষে আহত হয় বেশ কয়েকজন। পুরো দেশে বিরাজ করে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক পরিস্থিতি। 2016 সালে সিলেটে মন্দির থেকে পার্শ্ববর্তী মসজিদের মুসল্লিদের উপর গুলি চালায় ইসকনের সন্ত্রাসীরা। এ সময় ইসকনিদের হামলায় ডজন খানেক মুসল্লি গুরুতর আহত হয়। এছাড়া ওই বছরই ইসকনের সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে প্রতিবাদী স্ট্যাটাস দেয় সিলেটে হত্যার শিকার হন মসজিদের এক ইমাম। এসব ছাড়াও ছোট ছোট শিশুদেরকে বলাৎকার করার অভিযোগ রয়েছে ইসকনের মুখপাত্র চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে। শিশুদেরকে বলাৎকার করার অভিযোগে গেল বছর চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়। ওই নিষেধাজ্ঞায় ধর্মীয় বিভিন্ন কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হলেও সতর্ক না হয়ে ইসকনের পক্ষ থেকে সন্ত্রাসী কর্মকাণ্ডের ইন্ধন জুগিয়ে গেছেন চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী।
মূলত বাংলাদেশের সাম্প্রদায়িকতার প্রকোপ বাড়াতে মুসলিম বিরোধী বিভিন্ন কাজে ইন্ধন দেয় ইসকন। হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা বাধাতেই উদ্দেশ্য প্রণোদিতভাবে ইসকনের কর্মীরা এমন কর্মকাণ্ড পরিচালিত করে বলে মনে করেন দেশের সচেতন মহল। এই সরকার আসার পরেই তারা যেভাবে প্রোগ্রামটা শুরু করেছে একেবারে ক্লিয়ার মেসেজ হলো যে গত সরকারের আমলে হিন্দুদের উপর অনেক অত্যাচার হয়েছে, অনেক নির্যাতন হয়েছে, এরকম অনেক প্রমাণ আমাদের কাছে আছে। বাট ইসকন কিন্তু গত 15 বছর ধরে কোনো ধরনের কোনো প্রোগ্রাম করেনি, কোনো প্রতিবাদ করেনি। সরকার আসার পর থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে ইসকনের এসব পাইতারার সুবিধা নেওয়ার জন্য প্রস্তুত ভারতের উগ্র বিজেপি ও রাম ভক্তরা। ধর্ম বিশ্লেষকদের মত এমনটাই। তারা যে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে, এই ইসকনের ভিতরে তো ইসকনের সেই সদস্যরা নেই যারা ইসকনকে, যারা ধর্মপ্রাণ ইসকন, যারা হিন্দুত্ববাদের, যারা কৃষ্ণ নামকে প্রচার করে, এই ইসকনের ভিতরে সেই ইসকন নাই। এই ইসকনের ভিতরে আওয়ামী লীগের দোসর পিতার তারা ঢুকে গেছে। ইসকন 5টি সিন্ধুকে থরে থরে সাজানো টাকা, এ যেন টাকার গোডাউন। রাত থেকে টাকা গুনতে গুনতে দুপুর গড়ায়। গণনা শেষে টাকাগুলো এক জায়গায় করতে দরকার হয় 15টি বস্তা। ক্যাসিনো বিরোধী অভিযানে ঢাকার গ্যান্ডারিয়া আওয়ামী লীগ নেতা দুই ভাই এনামুল হক এনু ও রূপন ভুইয়ার এক বাসা থেকেই উদ্ধার করা হয় 27 কোটি টাকা। সঙ্গে ছিল 5 কোটি টাকার এফডিআর ও বিপুল পরিমাণ স্বর্ণালংকার। এর আগে এই দুই ভাইয়ের গ্রাম বাংলায় একটা কথা আছে, অন্যের জন্য আপনি যে ফাঁদ পাতবেন সময়ের বিবর্তনে এই ফাঁদ আপনার গলাতেই পড়ে যাবে। কথা বলছি গত 16 বছর বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় যতক্ষণ ছিলেন, তো অতীত অনেক ইতিহাস এখানে মুছে ফেলা হয়েছে, এটা যেমন সত্যি, আবার ধরেন অতিরঞ্জিত করা হয়েছে, এটাও সত্যি। বাংলাদেশের স্বাধীনতার আগ থেকে বা পরবর্তী সময় এখন পর্যন্ত যতগুলো ঐতিহাসিক ইস্যু ছিল বা দুর্নীতির চিত্র ছিল, লুটপাটের চিত্র ছিল, কথায় কথায় সংসদ থেকে শুরু করে সব জায়গায় মানে বিএনপি, জামাত বা অতীত নিয়ে কথা হইতো। তো এটা একটা ট্রেন্ড আবার আমরা এখনও দেখছি। তো সেটা হয়তো আবার আওয়ামী লীগেরও ঢাকা ফেলবে এখন যেভাবে শুরু হয়েছে কথায় কথায়। তো যাই হোক, ঘটনা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস কি পরিমাণ মাস্টারমাইন্ড ক্যারেক্টার, এটা আসলে এখনও আওয়ামী লীগের অনেক নেতাকর্মী বোঝে নাই। অনেকে বলছিলেন তিনি রাজনীতি বোঝেন না, বাট শেখ হাসিনার কি বলা হয় যে আমি যেটা মনে করছি আর কি, বা ওনার যে সিদ্ধান্তটা, ইমেজ যেটা ছিল মানে সারা বাংলাদেশের মানুষের কাছে একটা ইমেজ, 16 বছর পাঠ্যপুস্তক, কারেন্টের বিল থেকে শুরু করে সব জায়গায় একদম বঙ্গবন্ধুময়, এবং পাশাপাশি শেখ হাসিনার ছবি টবি সংবলিত অনেক কিছু কিন্তু হয়েছে। একটা পজিটিভ ইমেজ ক্রিয়েট করা হয়েছিল, তাই না? একাংশ সেটাকে গ্রহণও করেছে, আবার আরেকাংশ এগুলোর পরেও গ্রহণ করে নাই। তো এই যখন অবস্থা, ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেই পদ্মা সেতুতে টুসটুস করে দুইটা চুবনি দেওয়ার যেই বক্তব্যগুলো ছিল, অপমানিত করার, তো ডক্টর ইউনূসও টেকনিক্যালি এমন একটা সিস্টেমে নির্দেশনা দিয়েছেন যে এবার শেখ হাসিনা প্রতিদিন অদৃশ্য এক পদ্মা সেতুতে চুবনি খাবেন। বিষয়টা এরকমই আমার কাছে মনে হচ্ছে। রাজনীতি কারে বলে ডক্টর ইউনূস সাহেব অনেক কিছুই বোঝা গেছে। আওয়ামী লীগের আমলে উন্নয়নের নামে লুটপাট হয়েছে, এটা সত্য। তো তাদের উন্নয়নের গল্পের পোস্টমর্টেম সেটার ভয়াবহ চিত্র বের হয়ে এসেছে। এখন এই প্রথমবারের মতো ইতিহাসে আমাদের বাচ্চাদের যে পাঠ্য বই আছে স্কুল বা কলেজ লেভেলে বা প্রাইমারি কিন্ডার লেভেলে, সেই পাঠ্য বইয়ে আওয়ামী লীগ সরকারের দুর্নীতির চিত্র মানে কি বলা হয় যে ছবি আকারে এটা যোগ করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মানে প্রধান উপদেষ্টা চান যে পাঠ্য বই আওয়ামী লীগের এই জিনিসগুলো উঠে আসুক। এর আগে আসলে ওইভাবে কখনো আমরা দেখি নাই, বাট নতুন নতুন জিনিস দেখছি। তবে এই ট্রেন্ডটা আসলে কতটুকু যৌক্তিক হবে? ধরেন এক সময় বিএনপি ক্ষমতায় আসলো, তারা পাঠ্য বই আওয়ামী লীগের এগুলো রাখবে। তো যদি রাখে, কখনো আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, ডক্টর মোহাম্মদ ইউনূসের অনেক ইস্যু হয়তো এখানে উঠে আসবে যে কীভাবে 666 কোটি টাকা তিনি ক্ষমতায় বসার পরে অটো মাফ হয়ে গেল। এগুলো তো পাবলিকের কাছে প্রশ্ন। মানে যেই সরকার ক্ষমতায় থাকে তার সমস্যাটা চোখে পড়ে না, অন্যদেরগুলো চোখে পড়ে। এগুলো তো মামলা হয়েছে, মিথ্যা মামলা। তো আওয়ামী লীগ আসলে আবার বলবে এগুলো মিথ্যা মামলা ছিল। যেমন এখন ধরেন বিএনপির যত মামলা আছে চোখের পলকে একের পর একটা খালাস হয়ে যাচ্ছে, বলা হচ্ছে যে আদালত ন্যায় বিচার করছে। আবার এই আদালতকে নিয়ে এখন আওয়ামী লীগ বলছে এই আদালত আর আদালত নাই, পুলিশ জনগণের বন্ধু নাই। কিন্তু এই পুলিশে দিয়া বাংলাদেশের জনগণের যেভাবে সাইজ করছে আওয়ামী লীগ, এটা তো অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু সেই পুলিশ, র্যাব, সেনাবাহিনী নিয়ে প্রতিনিয়ত তাদের অফিসিয়াল ফেসবুক পেজে আপনার পোস্ট আসে। মানুষ এই সকল দৃশ্য দেখে আসলে হাসে। এই যে পোলাপানের উপর মাঝে মাঝে মানুষ ভরসা রাখতে চায়, যদিও এদেরও ট্র্যাক চেঞ্জ হয়ে গেছে। নতুন কিছু শুরু দরকার। এখন নতুনত্বের মানে এমন নতুন না যে আপনি একটা চালু করে গেলেন, আবার আগামীকালকে এসে আরেকজন একটা চালু করবে। আমরা আমজনতাটা ভাইবেই নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ক্ষমতায় এসে বসছেন, তার সকল মামলা শেষ, রাষ্ট্রীয় যত জরিমানা, ট্যাক্স টুক সব মাফ করে 2029 পর্যন্ত তিনি সুবিধা পাইছেন। এখন আওয়ামী লীগ সরকার থাকলে তিনি নির্ঘাত জেলে থাকতেন, এটা হচ্ছে বাস্তবতা। তো এখন তারেক রহমানের নামে, বেগম খালেদা জিয়ার নামে যত মামলা ছিল সবকিছু রাজনৈতিক পরিকল্পিত হয়, এটাই বাস্তবতা। এগুলো সরে যাবে। আওয়ামী লীগের নামে এখন যত মামলা, কখনো আওয়ামী লীগ আবার এরকম সিচুয়েশনে ক্ষমতায় আসতে দেবেন রাতারাতি সব মামলা আসে, সেই টেলিভিশন আবার বন্দনা করবে। এখন যারা বলতেছে ফেসিস স্বৈরাচারী, এগুলো থেকে আসলে বের হওয়া দরকার। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস যেই মানে আমাদের প্রেস সচিব তিনি শফিকুল সাহেব, তিনি গতকালকে যে বক্তব্য দিয়েছেন, তা আমার কাছে এটার নেগেটিভই মনে হয়েছে। নেগেটিভ কেন মনে হয়েছে দেখেন, পাঠ্যবইয়ের মধ্যে এই জিনিসটাকে ইনক্লুড করার যে ইস্যুটা, এটা ভবিষ্যতের জন্য আরেকটা অশনি সংকেত হবে। তো এখন অনেকে বলবেন যে পাঠ্যবই তো পুরো বঙ্গবন্ধুময় করা ফেলা হয়েছে। ঠিক আছে, ডক্টর ইউনূস সাহেবের ভালো কিছু থাকলে তিনি লিখতে পারেন, অথবা আমাদের যারা জাতীয় নেতা ছিল বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সাথে, সেই 1947 থেকে আজকের দিন পর্যন্ত যাদের নাম আমরা ভুলে গিয়েছিলাম পলিটিক্যাল ইস্যুতে, অনেক মহীয়সী ব্যক্তিত্ব ছিলেন যারা এই বাংলাদেশকে আজকের এই জায়গায় নিয়ে আসছিলেন। তো অনেকের নাম মুছে গেছে ইতিহাস থেকে, সেই নামগুলোকে পুনরায় ফিরিয়ে আনা যেতে পারে। তো দুর্নীতির এই চিত্র এখন কত অংশ মানুষ এটাকে খাবে। যেই মানুষটার ব্লাডের মধ্যে, ডিএনএর মধ্যে ধরেন অন্ধ আওয়ামী লীগের মানে কি বলা হচ্ছে ডিএনএ কানেক্টেড আছে, সেটা জীবনে বিশ্বাস করবে না। সুস্থ মস্তিষ্কের মানুষ কেউ কেউ বিশ্বাস করবে। তো বিএনপির বেলায় তো সেম, জামাতের বেলাও সেম, জীবনও বিশ্বাস করবেন আপনি যেটা লিখবেন। এগুলা আমার কাছে মনে হয় আর কি যে এটা মানে এই পদ্ধতিটা সঠিক না।
কারণ পরবর্তী সরকারগুলো এগুলো আবার শুরু করবে। এই দেখো মানে আমরা তো টেলিভিশন খুললেই খালি এগুলোই দেখি, বিএনপির সময়, আওয়ামী লীগের সময়, আওয়ামী লীগ সারা বছর খালি 16 বছর আগে কি করছে বিএনপি, এই কিচ্ছা কাহিনী খাম্বার গল্প বলতে বলতে শেষ করতো টকশো টেলিভিশন সংসদ, খালি কথা একটাই, সেই বিএনপি জামাত। তো আবার এখন বিএনপি জামাত আসার আগেই শুধু আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী লীগ, ডক্টর ইউনূস আওয়ামী, মানে এখান থেকে হচ্ছে কি বের হইতে হবে, অ্যাজ ফার এজ আমি যেটা মনে করি, রাইট, তাদের দুর্নীতির কথা আলোচনা হবে, যারা দুর্নীতির সাথে সম্পৃক্ত প্রত্যেকটা কালপিটের বিচার হইতে হবে, সঠিকভাবে আইনের মাধ্যমে বিচার হইতে হবে, কিন্তু পাঠ্যবে ইনক্লুডেড এই ইস্যুগুলো থেকে মানুষের মধ্যে ঘৃণা আসলে তৈরি করা যাবে? আওয়ামী লীগ 16 বছর বিএনপি জামাত ইসলাম সম্পর্কে যেই পরিমাণ বিষাদগার করছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যে ধরনের নোংরা বক্তব্য দিচ্ছে, আমি তখনও প্রটেস্ট করছি যারা আমার নিউজ দেখেন। তো কি হয়েছে, এগুলো কি টিকছে? তাদের জনপ্রিয়তা বাড়ছে এগুলোতে। আমরা যেটা করছিল যে না, একটা জেনারেশনের কাছে আমরা নতুন করে বুঝাই, শিখাই, ব্রেইন ওয়াশ করি, এটা কাজে দিবে না রে ভাই, ইতিহাস তো আলাদা জিনিস। তো আমাদের প্রেস সচিব বলছেন রাজনীতিবিদ, আমলা এবং কিছু ব্যবসায়ী এই টাকা লুটপাট করে বিদেশে পাচার করছে, ধৈর্য প্রত্যেকটা সম্পদ জব্দ করেন, রাষ্ট্রীয় কোষাগারে নিয়ে যান, পাচার কিন্তু সেই টাকা ফেরত আনতে সর্বোচ্চ চেষ্টা করা অবশ্যই করেন। সমাজের অনেকে লুটপাটের তথ্য জানার পর চুপ ছিল, এরা ভাগ খাইছে অথবা ভয় পাইছে, কথা বললে তো ভাই মামলা হয়ে যেত, ধরেন পুলিশ দিয়ে হয়রানি করা হইতো, তারপর হচ্ছে নানানভাবে গুম করা হইতো, তো কথা কে বলবে? এখন আপনি কথা কোথায় বলবেন? এগুলোকে আপনারা বোঝেন না। তো শফিকুল সাহেব কি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে খুব কথা বলছেন? তিনিও তো বলেন নাই। তো এখানে অনেক বক্তব্য হয়েছে যে ক্ষমতা ছাড়ার আগেও 60,000 কোটি টাকা সরকার ছাপিয়েছিল ভাগানোর জন্য। তো এই দেশটা গত 53 বছরে বিভিন্ন দেশে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ক্যারেক্টার এই দেশটাকে লুটি করছে। দেশেরও ডেভেলপমেন্ট স্ট্রাকচার হয়েছে, না হলে তার দেশ এতটুকু আসে নাই। বাট যত বেশি স্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্ট, তত বেশি লুটপাট দুর্নীতি প্রত্যেকটা সরকারের সময় হয়েছে। মানুষ এগুলোতে খুব বেশি যে কনসার্ন করে তা না। বিপরীত দল যারা, তারা সবসময় অ্যাশ করে, আর যারা দলের সাপোর্টার তারা বলে যে দেখো এই সরকার দেখো, অপেক্ষা করো, আমরা আসবো, এটা করবো সেটা করবো। তো এগুলো থেকে আমরা বের হবে কখন? হ্যাঁ, যারা দুর্নীতিবাজ, লুটেরা, লুটপাটকারী, আইনের মাধ্যমে তাদের শাস্তি নিশ্চিত করুন। রাজনীতিবিদরা এগুলো নিয়ে কথা বলেন, পোস্টার এগুলো হতে পারে, লিফলেট হতে পারে, তো লিফলেট করে কারে দিবেন? সবই তো চোর। আওয়ামী লীগ গেছে, এখন বিএনপি কি শুরু করছে আপনি দেখেন। জামাতও তো কিছু কিছু জায়গায় মারামারি হইতেছে ক্ষমতা নিয়ে, হচ্ছে না? এগুলো অস্বীকার করার সুযোগ আছে? বিএনপি থেকে অনুমতি না নিয়ে জামাত প্রোগ্রাম করছে, ফাটাই ফেলছে মাইরা। আবার জামাত আরেক জায়গায় ছাত্র দলে দৌড়ানি দিচ্ছে। তো এগুলো মানে আমরা কারে ভালো বলবো? চুরিটা কারোর মধ্যে কম আছে, কারোর মধ্যে বেশি আছে, আবার কারোর মধ্যে চুরি নাই, অন্য সমস্যা আছে। তো সবকিছু মিলিয়ে এগুলো থেকে আসলে বের হয়ে নতুন একটা শুরুয়াত দরকার। আমাদের রাজনৈতিক দলগুলোকে নিয়ে বৈশা যে আসলে একটা দল আরেকটা দলের কতটুকু সম্মান দিতে হবে, যারা ওই দলগুলোর প্রধান তাদের বেলায় কি সিদ্ধান্ত নিতে হবে, যারা মরে গেছে তাদের নিয়ে কতটুকু কথা বলা যাবে যাবে না। এই দেশে তো হুজুরাই এক হুজুর আরেক হুজুরের কাফের করে মনে করলেন তরবারি নিয়ে খেলা হবে বলে ডাক দেয়। তাবলিগ জামাতের ভিতরে একজন একজনের মার্ডার করে ফেলে, এরা দাওয়াতি কর্মকাণ্ড করে। তারপরে কারে কি বলবেন ভাই? ক্ষমতা খালি হাতে দিয়ে দেখেন সবগুলোর চেহারা নফস বদলাই যায়। কেউ দেখছেন ঠিক থাকতে 100তে হয়তো 1 জন 2 জন ঠিক থাকে। ক্ষমতার জিনিসটাই এমন, এখানে যে এটা পাইলে কেমন জানি আউলাই যায়। মানে এই যে সমন্বয়কদেরকে দেখেন, হাতে গোনা কিছু পোলাপাইন ছাড়া অথবা আওয়ামী লীগ ইস্যু ছাড়া এদেরকে পছন্দ করা ছেলেদের সংখ্যা আপনি কতটা পাবেন? যারা এদের টিম মেম্বার ছাড়া, যাদের সাথে এদের এথিক্সে মিলতেছে না, কারোর অন্যায় একটা আবদার, এটা মনে করতেছে অন্যায় টন্যায় বুঝি না ভাই, তোমার সাথে আমরা 5 আগস্টে রাস্তায় নামছি, তুমি মানতে হবে। সার্জিস এগুলো নিয়ে ঝামেলা ফেস করতেছে, প্রকাশ অনেক কিছু তো আসে না। বাট এগুলোর একটা সলিউশন দরকার। এখন শেখ হাসিনার জন্য এই মুহূর্তে এটা কি হচ্ছে যে তিনি এই খেলাগুলো করছিলেন, তবে ভিন্ন রূপে। ডক্টর ইউনূস দিনটা যা বলতেন সৎকুর টুৎকুর এখনো বলেন। তো এখন ডক্টর ইউনূস তো গালি টালি দেয় না, তিনি টেকনিক্যালি মনে করলেন যে কাজ করে। এখন এটা কতটুকু করবেন না করবেন আগামী এই বছর তো। এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে আলোচিত ঘটনা হচ্ছে আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে ভারতীয়রা হামলা করেছে। খুবই প্রত্যাশিত, আমি খুবই প্রত্যাশিত মনে করি, এবং আমরা আরো বেশ কিছু ঘটনার জন্য সামনে প্রস্তুত থাকা উচিত হবে। আরো বেশ কিছু ঘটনা ঘটবে আমরা ধারণা করতে পারি। আগে যে হয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করি, এবং কি উদ্দেশ্য হয়েছে সেই উদ্দেশ্যটা অবশ্যই আমাদের ব্যর্থ করতে হবে। আমি একটু নিউজটা পড়ি। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যের উত্তর আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশন প্রাঙ্গণে হামলা হয়েছে। হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠনের সমর্থকরা এই হামলা চালান বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে। দুঃখজনক বলছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ওখানকার এক সাংবাদিক বলেন, দুপুরের দিকে সহকারী হাই কমিশনে হামলা হয়। উনি বলেন, হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠনের সমর্থকরা এই হামলা চালান। তারা সহকারী হাই কমিশনের ভেতরে ঢুকে বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন দেন এবং সেখানে তারা কিছুটা ভাঙচুরও করেন। কয়েকদিন ধরেই ওই সাংবাদিক বলছেন, হিন্দু সংঘর্ষ সমিতি সংগঠনের ব্যানারে আগরতলা ও এর সংলগ্ন অঞ্চলে বিক্ষোভ মিছিল করা হচ্ছিল। আজ দুপুরে তারা হঠাৎই হাই কমিশন প্রাঙ্গণে ঢুকে পড়েন। সূত্র জানায় এখানেও বিক্ষোভ হয়েছে। এখন বলা হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আমরা মনে রাখবো যে কলকাতা ডেপুটি হাই কমিশনকে কেন্দ্র করে একই ধরনের ঘটনার চেষ্টা হয়েছিল, কিন্তু সেইটা তুলনামূলকভাবে মানে হাই কমিশন পর্যন্ত ঢোকা যায়নি, তুলনামূলকভাবে সেটা সহজে কন্ট্রোল করা গিয়েছিল। যদিও সেখানে বাংলাদেশের পতাকা এবং ডক্টর ইউনূসের কুশপুতুল দাহ করা হয়েছিল, বাংলাদেশ এটার প্রতিবাদও করেছিল। আমি খুবই প্রত্যাশিত বলছি, এবং আরও কি ঘটতে পারে সেগুলো আমরা কিছুটা ধারণা করতে পারবো। মানে ভারত বাংলাদেশের অভ্যন্তরে একটা হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধাতে চাইছে। সাম্প্রতিক সময় চিন্ময় কৃষ্ণকে গ্রেফতার করা নিয়ে যে ঘটনা ঘটলো, তাতে একজন মুসলিম আইনজীবীকে হত্যা করেও দাঙ্গা লাগাতে ব্যর্থ হয়েছে ভারত। এখন ভারত আবারও উস্কানি দিচ্ছে, এবং আমরা অবশ্যই এই উস্কানির ফাঁদে পা দেব না। ভারত চাইছে আমরা ফাঁদে পা দিই, কারণ একটা দেশের হাই কমিশনে হামলা কিন্তু ভয়ঙ্কর ব্যাপার। কোনো একটা দেশের হাই কমিশন, ডেপুটি হাই কমিশন, সহকারী হাই কমিশন, এই জায়গাগুলো ওই দেশের এক ধরনের সার্বভৌম ভূমি। সেখানে হামলা মানে ওই রাষ্ট্রের ওপরে হামলা, মানে বাংলাদেশের ওপরে হামলা করা হচ্ছে। ব্যাপারটা এইরকম। আমাদের কিছুদিন আগে মনে থাকার কথা, ইরানি কনসুলেটে
সিরিয়াতে ইসরায়েল বিমান হামলা চালিয়ে IRGC তাদের ইসলামিক রিভলিউশনারি যে গার্ড কর্পস আছে তার কয়েকজন শীর্ষস্থানীয় জেনারেলকে হত্যা করেছিল। ওর মানে হচ্ছে ওর মাটিতে হামলা করার মতো, যেটা জন্য ইরান রিটালিয়েট করেছিল। সুতরাং এটা আসলে আক্ষরিক অর্থেই সেই রাষ্ট্রের উপরে হামলা। সো কিছু ভারতীয় বাংলাদেশের রাষ্ট্রের উপরে হামলা করেছে, ব্যাপারটা এভাবে বলা যেতেই পারে। এটা অতিশয়োক্তি না, এটা এরকমই ব্যাপারটা। কিন্তু তারা কি চাইছে এখন? তারা চাইছে আমরাও একই রকম কাজ করি, আমরা প্রতিবাদ করবো। নিশ্চয়ই আমি দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা মিছিলের ডাক দিয়েছে, মিছিল করব, আমরা কথা বলবো। কিন্তু তারা চাইছে আমরাও এবার ভারতের হাই কমিশনে বা ভারতের অন্যান্য স্থাপনা আছে সেগুলোতে কিছু করি। নিদেন পক্ষে ভারতকে না পারলেও যেহেতু বাংলাদেশের কেউ বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে ভারতের সাথে পুরোপুরি অন্ধভাবে ট্যাগ করে দেন, ফলে হিন্দুর উপরে কোনো আক্রমণ হোক এই ধরনের এক্সপেকটেশন ভারতের জায়গা থেকে আছে। সুতরাং সেই জিনিস তারা চাইছে, তারা বসে বসে চাইছে এই কাজটা করা। সুতরাং এটাও যদি আমরা এবার হতে না দিই, তাহলে ভবিষ্যতে কীভাবে আমরা ধারণা করতে পারি আবারও একই ধরনের হামলার চেষ্টা হবে বাংলাদেশে যেসব স্থাপনা আছে ভারতে, বিশেষ করে এই ধরনের হাই কমিশন জাতীয় জায়গাগুলোতে। খেয়াল করবো আমরা, এটা হতে দেওয়া হয়েছে। এই রিপোর্টে আমি পড়লাম যে গত 2-3 দিন থেকে তারা মিছিল করছিল, কিন্তু এই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি। নট অনলি দ্যাট, বাংলাদেশের ডেপুটি হাই কমিশন কলকাতায় ঘটনার পর বাংলাদেশের প্রত্যেকটা এই ধরনের স্থাপনায় অনেক আগেই অনেক কঠোর নিরাপত্তা নেওয়া দরকার ছিল, ব্যবস্থা করা দরকার ছিল, কিন্তু হয়নি। সুতরাং ভারত সরকার চেয়েছে, এটা বলা যেতেই পারে যে এটা হোক, এটা হলে এটা প্রতিক্রিয়া যাতে আমাদের হয়। অনেক কিছু হতে পারে। অনেক বাংলাদেশি এখনো ভারতে মাঝে মাঝে যান, যদিও ভিসা একেবারে শূন্যের কোঠায়। যারা গেছেন, যে সংখ্যক গেছেন, যাদের আগের ভিসা ছিল, অনেক না হলেও কিছু যারা গেছেন, তারা হামলা শিকার হতে পারেন। বিশেষ করে যারা মুসলিম বাংলাদেশি আছেন তারা সেখানে হামলা শিকার হতে পারেন, যাতে আমরাও এখানে হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা শুরু করি। এবং কিছু কিছু মানুষ আছে যারা ভারতের প্রতি রীতিমতো যুদ্ধ ঘোষণা করার জন্য বসে আছেন। আমি একেবারেই একমত, আমাকে ভুল বুঝবেন না প্লিজ। ভারত যেরকম শত্রুতা আমাদের সাথে দেখাচ্ছে, এটা আনপ্রেসিডেন্টেড, কিন্তু এটা প্রত্যাশিত। শেখ হাসিনার পতনের পর ভারত এমন কিছু করবে, এটা খুব অবাক হওয়ার আসলে কিছু নেই। কিন্তু যে ঘটনাটা জরুরি সেটা হচ্ছে আমরা এটাকে কেন্দ্র করে ভারতের সাথে আসলে কতটুকু এসকালেট করবো আমাদের পরিস্থিতিকে, আমরা সেটা করবো কিনা, করলে আমরা কি অর্জন করবো, কিভাবে অর্জন করবো, বা আমাদের এই ক্ষেত্রে করণীয় কি, এগুলো নিয়ে নানা দ্বিমত আছে। কিন্তু আমরা একেবারে ভারতের সাথে শত্রুতা বোধ তৈরি করা এবং যে ঝুঁকিটা সবসময় থাকে ভারত বিরোধিতা করতে গিয়ে সেটা বাংলাদেশে হিন্দু বিরোধিতায় পরিণত করার চেষ্টা কেউ করতে পারে, এই চেষ্টাটা সবচেয়ে ডিজাস্টারাস। আমি বহুদিন বলেছি, বহুবার বলছি। আমি মনে করি আমাদের এই ক্রান্তি লগ্নে হিন্দু সম্প্রদায়ের মানুষের আরেকটু প্রোঅ্যাক্টিভ রোল করা, আরেকটু অ্যাক্টিভ রোল করা দরকার, রোল প্লে করা দরকার। যে তারা ভারত অন্তত যেভাবে ন্যারেটিভ তৈরি করছে এরকম খারাপ না, তারা করছে না, কিন্তু তারপর তারা এই রাষ্ট্রের নাগরিক, তাদের এই সব অধিকার নিয়ে তারা এই রাষ্ট্রে থাকবেন, তাদের ন্যূনতম নিরাপত্তাহীনতা যাতে এই রাষ্ট্রে না ঘটে আমরা সেটা চাইবো। কিন্তু এটা করতে পারলে কারো পারপাস সার্ভড হয়, বাইরে সার্ভড হয়, দেশের ভেতরে সার্ভড হয়। নট অনলি শেখ হাসিনার সমর্থক, শেখ হাসিনার বিরোধীদেরও কারো সুবিধা হয়। কারণ বাংলাদেশে একটা ভলেটাইল পরিস্থিতি যদি হয়, তাহলে এখানে মাছ শিকার, পানি খোলা করে দিলে মাছ শিকার করার সুযোগ আছে। ক্ষমতার যে এক্সিস্টিং বিন্যাস আছে সেটাকে ভেঙে পুনর্বিন্যাসের চেষ্টা, নানান কিছু হতে পারে। সো এটা নানামুখী ষড়যন্ত্র। এটা আমাদের রাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা, আমাদের সার্বভৌমত্ব, আমাদের ইন্টিগ্রিটি সবকিছুর সাথে জড়িয়ে পড়েছে। সুতরাং আমরা নিশ্চয়ই শান্ত থাকবো, আমরা যাতে কারো উস্কানিতে কোনো রকম পা না দিই। ভারত বাংলাদেশের, কেউ বলছেন যে এই ধরনের প্রতিষ্ঠানে স্থাপনায় হামলা মানে হচ্ছে বাংলাদেশের উপর হামলা করা, ট্রু। সেটার জন্য আমরা এখন পাল্টা কিছু যাতে না করি, যেটা আসলে পরিস্থিতিকে আরো ঘোলাটে করে দেয়। মনে রাখতে হবে এই ঘোলাটে পরিস্থিতিটাই ভারত চাইছে, এই ঘোলাটে পরিস্থিতিটাই আওয়ামী লীগ চাইছে, এবং এই ঘোলাটে পরিস্থিতিটাই কিছু মানুষ চাইছে যারা বাংলাদেশে তাদের কিছু ভেস্টেড ইন্টারেস্ট আছে, তাদের এক ধরনের পরিকল্পনা আছে বাংলাদেশের সরকার ব্যবস্থা, বাংলাদেশ রাষ্ট্রের দখল করা নিয়ে। সবার এই ধরনের ইন্টারেস্ট যেহেতু আছে, আমরা সতর্ক থাকবো। সোফার আমরা ভারতের এই ধরনের উস্কানির বিরুদ্ধে শান্ত থেকে দুর্দান্ত প্রতিবাদ করেছি। মানে এখানে প্রধান প্রতিবাদ হলো শান্ত থাকা। আমরা নিশ্চিতভাবেই আমাদের মিছিল করা, সমাবেশ করা, ফেসবুকে লেখা এই প্রতিবাদগুলো আমাদের থাকতেই পারে, সেটা যাতে কোনো দিনকে কোনোভাবে ভায়োলেন্ট পর্যায়ে না চলে যায়। খুব সতর্ক থাকতে হবে। এই সময়কার সবচেয়ে বড় প্রতিবাদ হচ্ছে শান্ত থাকা এবং শান্ত থেকে সরকারকে কাজ করতে দেওয়া। আমি আশা করি, আমি বিশ্বাস করি বর্তমানে আমাদের যে সরকার আছেন তারা আমাদের এই রাষ্ট্র হিসাবে যে আমাদের সার্বভৌমত্বের প্রশ্ন, সম্মানের প্রশ্ন, আরেক রাষ্ট্রের সামনে মাথা তুলে দাঁড়ানোর প্রশ্ন, সব ক্ষেত্রেই চমৎকারভাবে রেসপন্ড করছেন। আমরা তাদেরকে ডিল করতে দেই, আমরা দেখি এবং আমাদের প্রতিবাদ জারি রাখি এবং শান্ত থাকি, শান্তভাবে করে। প্লিজ, আমি এই কথাটা রিপিট অনেকবার হয়ে গেল, আবারও করছি, কোনোভাবেই ভারতের কোনো স্থাপনা বা ভারতের সাথে হিন্দু সম্প্রদায়কে ট্যাগ করে তাদের বিরুদ্ধে কোনো আচরণ আমরা কোনোভাবেই যেন না করি, অন্তত স্টেটাসেও না বলি। আমরা কি একটা কথা বিশ্বাস করি, আমাদের সার্বভৌমত্বের সংকট অথবা সম্প্রীতি বিনষ্টের একমাত্র কারণ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত? এটাকে আমরা বিশ্বাস করি? আমরা কি বিশ্বাস করি যে আমাদের সুখ হইলে, আমরা ভালো থাকলে তাদের অসুখ শুরু হয়? এটাকে বিশ্বাস করি যে আমরা ভালো থাকলে ওদের অসুখ শুরু হয়? আমি ডক্টর ইউনূস স্যারকে বলবো, আপনি ভারতকে গণায় ধরবেন না। গণায় ধরলেই গণা, গণায় না ধরলেই গণায় ধরা না। আপনি গণায় ধরলেই চাকর, আর গণায় না ধরলেই রাজা। এই সহজ বিষয়। আমাদের বাংলাদেশকে সব সময় ধর্মনিরপেক্ষ বানানোর চেষ্টা করেছে। একটা দেশের ৮০% মানুষ মুসলিম, অথচ জোর কইরা ধর্মনিরপেক্ষ বানানোর চেষ্টা করা হয়। আপনি ধর্মনিরপেক্ষ না বলে ধর্ম সহিষ্ণুতা বলেন, যে আমরা সব ধর্মকে সহ্য করি,
সব ধর্মকে মানি এবং সব ধর্ম পাশাপাশি অবস্থান করি, কিন্তু সেটা না করে বলতেছে ধর্ম নিরপেক্ষ। মানে যারা যারা বিভিন্ন ধর্মের কমিউনিটির অংশ আছেন নিজের বর্ণ ছেড়ে দেন, নিজের বর্ণ ছেড়ে জয় বাংলা বর্ণ ধরেন, এই তো, এটাই তো, তাই না? আরেকটা বিষয় আছে অসাম্প্রদায়িক বাংলাদেশ। অসাম্প্রদায়িক শব্দটার মধ্য দিয়ে বাংলাদেশের সকল সম্প্রদায়কে অস্বীকার করা হয়, অস্বীকার করা হয়। অসাম্প্রদায়িক কি আবার বলতে হবে? সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ। এই শব্দগত তত্ত্ব এবং ধ্যান দিয়ে আমাদেরকে ভুল পথে পরিচালিত করা হয়েছে। এবং হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ যখনই বিবাদ লাগে তখন সেই আলোচনাগুলোতে ধর্মের নামগুলো বলতে চায় না, বলতে চায় না। আমি বলি ধর্মীয় সংঘাত কমাতে হলে ধর্মের নামগুলো স্পষ্ট করে বলতে হবে। যেমন চট্টগ্রামে যে হত্যাকাণ্ড ঘটেছে, সনাতনী ভাইদের নাম বলা হচ্ছে না। ওইখানে বলা হয় নাই যে ইসকনের সদস্যরা চলে আসো, এখানে আজকে দফা রফা করব। ওইখানে বলা হয়েছিল সনাতনীরা সবাই চলে আসেন, আজকে একটা দফা রফা হবে। শব্দ কি উচ্চারণ হয়েছে স্পষ্ট করে আপনি যদি ব্যাখ্যা না দেন তাহলে সমাধান হবে না। আপনি যদি সমাধান করতে চান সমস্যাকে টেবিলে নিয়ে বসতে হবে। আপনি যদি হিন্দু ভাইয়ের সাথে সমস্যা সমাধান করতে চান তাহলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ এক চিপায় গিয়ে আলাদা করে মিটিং করবে, সেই মিটিং এর সমাধান হবে না। ওইখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের পাশাপাশি শেষে গিয়ে মুসলিমদের নামও লাগান। আমি বলছি 1 নম্বরে লাগাতে হবে না, শেষে গিয়ে লাগান। আমরা পিছনেই থাকতে চাই, কিন্তু রাখেন। আমাকে বাদ দিচ্ছেন কেন? আমাকে বাদ দিয়ে কি সম্প্রীতি আপনি নিশ্চিত করবেন? এটা সম্প্রীতি না। তাবলিগ জামাতের কথা বলতো যে মাসওয়ারের আগে মাসওয়ারা আর মাসওয়ারের পরে মাসওয়ারা, দুটোই ষড়যন্ত্র। তা আপনি যে আমাকে বাদ দিয়ে আগে একটা মিটিং করেন, পরে একটা মিটিং করেন, তার মানে কি? এই দুটাই আমার বিরুদ্ধে, দেশের জন্য ষড়যন্ত্র। আমাদের এই কথাগুলো স্পষ্ট করে বলতে হবে। ন্যায় বিচারকে বাদ রেখে কখনো সম্প্রীতি নিশ্চিত করা যাবে না। ন্যায় বিচার বাদ দিয়ে সম্প্রীতি কিভাবে করবেন? সুনামগঞ্জে দিরায়ে হিন্দুদের বাড়ি পুড়ে দিল, আপনি এই বিচার নিশ্চিত না করে সম্প্রীতি নিশ্চিত পারবেন না। নাসিরনগরে হিন্দুদের বাড়ি পুড়ায় দেওয়া হলো, জ্বালায় দেওয়া হলো, এটার ন্যায় বিচার না দেওয়া পর্যন্ত সম্প্রীতি নিশ্চিত হবে না। রংপুরে হিন্দুদের 20টি বাড়ি পুড়ায় দেওয়া হয়েছে, এই ন্যায় বিচার ছাড়া সম্প্রীতি নিশ্চিত হবে না। ঠিক তেমনই ফরিদপুরে 2 জন মুসলিম নির্মাণ শ্রমিককে পিটিয়ে পিটিয়ে সনাতনীরা হত্যা করেছে, এই ন্যায় বিচার ছাড়াও সম্প্রীতি হবে না। চট্টগ্রামে কুপিয়ে কুপিয়ে 1 জন মুসলিম নাগরিককে হত্যা করেছে, সেই বিচার ছাড়াও সম্প্রীতি হবে না। এইখানে কিছু কিছু সুশীলরা আছে, তারা সঠিক সমস্যা আইডেন্টিফাই করতে চায় না। বলে 2 পক্ষের মারামারি, 2 পক্ষের সংঘাত। কিসের 2 পক্ষের সংঘাত? বলেন না হিন্দু মুসলিমের মারামারি হয়েছে, বলেন। এইটা বললেই না আপনি সঠিক সমস্যা সমাধান হবে, আলোচনায় আসবে। আপনারা আলোচনা এড়ায় যান, আলোচনা এড়ায় যান। কমিউনিটি ক্রাইমকে অবশ্যই কমিউনিটি ক্রাইম হিসেবে ধরতে হবে। আপনি যদি কমিউনিটি ক্রাইমকে এড়িয়ে যান, যে দুষ্কৃতীরা হত্যা করেছে, দুষ্কৃতীরা হামলা করেছে, এই দুষ্কৃতির কোনো মা বাপ নাই, এদের জীবনে এটা খুঁজে পাওয়া যাবে না। প্রিয় ভাইয়েরা, প্রথম আলো এবং ডেইলি স্টারের বিষয়ে বেশ কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব এক হয়ে গোল টেবিল মিটিং করে তাদের পক্ষে বক্তব্য দিতে গিয়ে প্রথম আলোর সমালোচনাকারীদেরকে বলেছে মধ্যযুগীয় বর্বর। আমি বাংলাদেশের নাগরিকদেরকে বলছি, আপনারাই বলেন, কোনো গণমাধ্যম যদি ভুল করে সেই ভুল ধরা মধ্যযুগীয় বর্বর, নাকি তাদেরকে সঠিক পথে যারা আনতে যাচ্ছে এবং যারা বাধা দিচ্ছে সেখানে তারা মধ্যযুগীয় বর্বর? বলেন। সবগুলিও বাম নেতা সেখানে একত্রিত হয়ে বিষাদগার গাচ্ছে। আমি বলছি প্রথম আলোর কোনো কর্মীর গায়ে একটা ঢিল ছোড়া হয়নি, একটা তুলার টুকরাও ঢিল দেওয়া হয় নাই। অথচ প্রথম আলোর আন্ডারগ্রাউন্ডে আমাদের একজন ভাইকে সেখানে নিয়ে নির্মমভাবে পেটানো হয়েছে, পুরো পাশা কালো করে দিয়েছে, পিটাতে পিটাতে কালো করে দিয়েছে। কেন করেছে? এই কথাটা তো বলতে পারলেন না, এই কথা বলতে পারলেন না, তাহলে উগ্রতা কি? উগ্রতা কি? আমি একটু জোরে কথা বলি, এটাই উগ্রতা না? মামুনুল হক হুজুর জোরে কথা বলে, এটাই উগ্রতা না? এটাই উগ্রতা না? বলেন। আপনারা দেখাতে পারবেন মামুনুল হকের কথাই উৎসাহী হয়ে কোনো মুসলিম, কোনো হাফস অথবা কোনো আলেম কেউ কোনোদিন কোনো কারো মাথায় বাড়ি দিয়েছে? কেউ দেখাতে পারবে? কথায় একটু জোরে বলেছে, চিৎকার করে বলেছে, হুঙ্কার দিয়ে বলেছে। সেই হুঙ্কারের মধ্যে কারো মাথা বেড়ে দাও, কাউকে উৎখাত করো, মেরে ফেলো, এই ধরনের হুমকি ছিল না। বরঞ্চ আপনারা যাকে সারা জীবন অসাম্প্রদায়িক বাংলাদেশের নেতৃত্ব শেখ হাসিনাকে মানছেন, সেই শেখ হাসিনা লগি বইটা দিয়ে মানুষ হত্যা করার কথা বলেছে।
সে এই গণ অভ্যুত্থানের পরে তার ফোন রেকর্ডে বের হয়েছে যে মানুষ মারো, কচু কাটা করো, বলেছে 227 জনকে মারার জন্য ডকুমেন্ট তৈরি হয়ে গিয়েছে। আপনারা জঙ্গিবাদের মানে থিওরি কি দিচ্ছেন? উগ্রতার থিওরি আপনার কাছে কি? একজন মুসলিম ইসলাম প্রেমী এইটা হয় কি একজন জঙ্গির লক্ষণ? না। এটা কি ধরনের উগ্রতা, কি ধরনের আপনার শয়তানি যে একজন মানুষ বলছে নামাজ পড়ছে, প্রেম করছে না, বাড়িতে অশান্তি করে না, তাহলে তার মধ্যে জঙ্গির লক্ষণ দেখা গেছে। বলেন এইটা কত বড় একটা শয়তানি কাজ, কত বড় একটা জিঘাংসা ভালো মানুষদের সঙ্গে শয়তানি, চিন্তা করতে পারেন। বলছে যে সবচেয়ে উৎকৃষ্ট প্রাণী গরু খায় যেই জনে সেই হলো নিকৃষ্ট প্রাণী। প্রথম আলোর, কিশোর আলোর নিউজ ছোট ছোট বাচ্চাদেরকে শেখাচ্ছে। বলেন আমরা যদি এটা বলি এটা ঠিক না, এটা বললেন না, এটা কি আমার উগ্রতা? না। বলেন এটা উগ্রতা? আমি গরু খাই এটা উগ্রতা, না গরু খাওয়ার জন্য আমাকে পিটায় মারা হয় এইটা উগ্রতা? আমি জিজ্ঞাসা করছি। আমাকে যদি গরু খাওয়ার জন্য পিটায় মারেন তাহলে আপনারা সবচেয়ে বড় গরুর মাংস রপ্তানিকারী দেশ কেন বলেন? একদিকে মা ডাকছেন, আর একদিকে মাকে ছুরি নিচে ফালাই দিয়ে কাইটা ডলার ইনকাম করতেছেন। এইটা আপনার মা প্রেম? বলেন প্রিয় ভাইয়েরা, সার্বভৌমত্ব আন্দোলনের আজকে যে সম্প্রীতি সমাবেশ, ছোট্ট কথা বলি, আজকে থেকে এখন থেকে এই প্রোগ্রামের যিনি আজকে সভাপতিত্ব করছেন, অনুরোধ করব সাংগঠনিকভাবে বলবেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদকে নিষিদ্ধ করা হলো এবং নতুন করে যাত্রা শুরু হবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম ঐক্য পরিষদ। এই একটা নাম দিয়ে প্রতি মুহূর্তে মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। এইটা এই বাংলাদেশে শান্তির জন্য তৈরি হয়নি, এটা তৈরি হয়েছে অশান্তির জন্য, এটা তৈরি হয়েছে ষড়যন্ত্রের জন্য, এটা তৈরি হয়েছে ঘৃণার জন্য। তাই আজকে থেকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদকে নিষিদ্ধ করা হোক এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য মুসলিম ঐক্য পরিষদকে যাত্রা শুরু করা হোক। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।